আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ও ইসলামী বীমা সম্পর্ক বিষয়ে আলেখ্যানুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও অবগত আছেন যে দেশে 10টি ব্যাংক পূর্ণাঙ্গভাবে এবং 25টি ব্যাংক উইন্ডো আকারে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে 18টি কোম্পানি পূর্ণাঙ্গভাবে এবং 16টি কোম্পানি উইন্ডো আকারে ইসলামী বীমা ব্যবসা করে আসছে। বিশেষ করে নন লাইফ বিমার ক্ষেত্রে 5টি কোম্পানি কাজ করছে। বাংলাদেশে নন লাইফ বিমা ব্যবসা নিয়ন্ত্রণ অনেকটাই ব্যাংকের হাতে। ইসলামী ব্যাংকসমূহ ইসলামী নন লাইফ বিমার অনুপস্থিতিতে কনভেনশনাল বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করত। ইসলামী নন লাইফ বিমা কোম্পানি প্রতিষ্ঠার পর ইসলামী ব্যাংকসমূহ কনভেনশনাল বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করতে পারে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকেরও নির্দেশনা রয়েছে। ইসলামী ব্যাংক ও ইসলামী বিমা পরস্পর পরিপূরক হলেও ইসলামী ব্যাংকসমূহ ইসলামী বিমা কোম্পানিসমূহকে কাঙ্ক্ষিত সহযোগিতা করে না। পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংক ও ইসলামী বিমার পারস্পরিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করার সময় এসেছে। আজকের অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জামাল উদ্দিন মজুমদার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা শুরুতেই জনাব জামাল উদ্দিন মজুমদার সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী ব্যাংক ও ইসলামী বিমা পরস্পর পরিপূরক, কিন্তু প্রচলিত আছে যে ইসলামী ব্যাংকসমূহ ইসলামী বিমা কোম্পানিসমূহকে কাঙ্ক্ষিত মানের সহযোগিতা করছে না। এক্ষেত্রে আপনার মতামত কি? ধন্যবাদ আজাদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের জন্য। আমি যেটা আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে প্রথমে আমি অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার সহ আলোচক সহ এশিয়ান টিভি যারা আজকের এই অনুষ্ঠান দেখতেছেন তাদের সবাইকে। এখানে আমি যে ইস্যুটা আপনি অবতারণা করেছেন সেটার জবাবটা এইভাবে আমি তুলে ধরতে চাই। ইসলামী ব্যাংক এবং ইসলামিক ইন্স্যুরেন্স দুইটাই এই দেশে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য দুইটাই এভিনিউ, দুইটাই ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করে, একটা আরেকটার পরিপূরক হিসাবে কাজ করে। সেই হিসাবে আমি যেটা মনে করি, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং যদি আমাদেরকে চালু করতে হয় তাহলে অবশ্যই ইসলামী বিমার বিকল্প নেই। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে অনেক বেশি ওতপ্রোতভাবে আমরা জড়িত আছি, একটা আরেকটার কমপ্লিমেন্টারি হিসাবে জড়িত আছি। সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্র বিশেষে ব্যত্যয় আছে, যেটা আমরা জানি যে আমাদের দেশে কনভেনশনাল ব্যাংকিংয়ের যে হিস্ট্রি ছিল তারপরে আসছে ইসলামী ব্যাংকিং, এরপরে এসেছে ইসলামী বিমা। ইসলামী ব্যাংকিং যেই গতিতে এগিয়ে গিয়েছে বা তার বিজনেস মডালিটি থেকে শুরু করে তার সার্ভিস ক্যাপিটাল থেকে শুরু করে, সেই তুলনায় ইসলামী বিমা হয়তো কিছুটা পিছনে আছে, যার জন্য ওইভাবে হয়তো যেভাবে ইসলামী ব্যাংকিং এবং ইসলামী বিমা যৌথভাবে প্যারালালি রান করার কথা ছিল সেক্ষেত্রে কিছুটা মনে হচ্ছে আমার কাছে একটু ব্যত্যয় আছে। বিশেষ করে আমরা যদি দেখি প্রত্যেকটা ইসলামী ব্যাংকের মোটামুটি তার ফেড আপ ক্যাপিটাল থেকে শুরু করে তার টেকনোলজি ড্রিভেন সার্ভিস থেকে শুরু করে এই সমস্ত যে জায়গাগুলোতে ইসলামী ব্যাংক পৌঁছে গেছে, বিমা ক্ষেত্রে কিছুটা ওই ক্ষেত্রে পিছিয়ে আছে, যার জন্য হয়তো এটা মনে হতে পারে যে আমরা ইসলামী ব্যাংকিং কোঅপারেশন করা হচ্ছে না, কিন্তু আসলে এটা মনে হয় ঠিক না কথাটা। এটা আসলে খুব অদূর ভবিষ্যতে আমরা এটা অনেকাংশে ওভারকাম করব। ধন্যবাদ মজুমদার সাহেবকে। আমি জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী বিমা কোম্পানিগুলো শুরুতে খুব বেশি ভালো করলেও পরবর্তী পর্যায়ে এই ভালোর ধারাবাহিকতাটা ধরে রাখতে পারিনি, এটা কি কারণ বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে
বিজ্ঞ উপস্থাপক জনাব আবুল কালাম আজাদকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমি এশিয়ান টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। তারা দেশে বিদেশের অসংখ্য দর্শকদের কাছে আমাদের এই অনুষ্ঠানের দর্শন বা আমাদের বক্তব্যটা তুলে ধরার জন্য। পাশাপাশি আমাদের সহ-আলোচক জনাব জামাল উদ্দিন মজুমদার স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে অর্থবহ করার জন্য। আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা চমৎকার প্রশ্ন। বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের অলমোস্ট 90% লোক ইসলামী চিন্তা চেতনা লালন করে। ইসলামী বীমা তাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল। তাই ইসলামী বীমা যখন অনুমোদন পায় সাথে সাথে মানুষের ভিতর একটা সাড়া সৃষ্টি হয় এবং মানুষ দ্রুত ইসলামী বীমাটা অ্যাকসেপ্ট করে এবং সাথে সাথে দেখা গেল অল্প দিনের ভিতরে এটার বিজনেস অনেক এক্সপান্ড করে। কিন্তু দেখা গেল পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখানকার ম্যানেজমেন্ট, পরিচালনা পরিষদ এগুলোর আমূল পরিবর্তন হয়। অর্থাৎ ইসলামী ইন্স্যুরেন্সগুলা যে আইডিওলজি নিয়ে এটা যাত্রা শুরু করে পরবর্তীতে সেটা তারা ধরে রাখতে পারে নাই। দেখা গেল পরিবর্তিত পরিস্থিতির ফলে ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা এনশিওর করতে পারে নাই। যেমন তাদের টাইমলি ক্লেম সেটেলমেন্ট, তারপরে হলো প্রিমিয়ামটা যথাযথভাবে ডিপোজিট করা, কিছু অনিয়ম দেখা দিল, যার ফলে মানুষ ইসলামী ইন্স্যুরেন্সকে শুরুতে যেভাবে অ্যাকসেপ্ট করলো পরবর্তীতে এটার প্রতি অনেকটা অনীহা দেখা দিল, যার ফলে ব্যবসা আস্তে আস্তে ডিক্লাইন করলো। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম। আমি এই পর্যায়ে মজুমদার সাহেবের কাছে আবারও আসছি। ইসলামী ব্যাংক সুদ গ্রহণ করে না। সুদ ইসলামে হারাম হলেও বাংলাদেশের আইনে সুদ হারাম নয়। অপরদিকে ইসলামী ব্যাংক ইন্স্যুরেন্সের কমিশন গ্রহণ করে, যেটা ইসলাম এবং দেশীয় আইন দুখানেই নাজায়েজ বা দুখানেই নিষিদ্ধ। তো এই দিক থেকে সুদভিত্তিক কোম্পানিকে কাজ দেওয়া হচ্ছে, এটাও একটা বিষয় আছে। আবার ব্যাংকের নিজস্ব সম্পদের কমিশনগুলো ইসলামী ব্যাংক গ্রহণ করছে। তো এক্ষেত্রে শরিয়ার কি কোনো ব্যত্যয় ঘটছে না? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমি এক্ষেত্রে আমার স্পষ্ট বক্তব্য হলো যে ইসলাম সুদ যেটা, এটা বাংলাদেশের আইন দিয়ে কোনো দিনও একজন মুসলমানের জন্য হারাম হালাল করতে পারে না, বৈধ করতে পারে না। একজন মুসলমানের জন্য সুদ অলওয়েজ হারাম, এটা মুসলমানের জন্য। দেশীয় আইনে এটাকে যতই বৈধতা করা হোক না কেন, এটা হারামই। এখন এই ক্ষেত্রে আমরা ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডে যে আমরা যখনই কোনো একটা ইন্স্যুরেন্স করতেছি, যখনই তার কোনো যদি কমিশন, আমার জানা মতে সাধারণত আমরা কমিশনগুলো নিই না। কিন্তু যদি কেউ পার্সোনাল কোনো কিছু করে থাকে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইসলামী ব্যাংকের যেই শরিয়া বোর্ড যদি কোনো অনুমোদিতবিহীন কোনো আয় খাতে স্থানান্তরিত হওয়ার এরকম কোনো কমিশন, ন্যূনতম সুযোগ নেই। আমরা বিশেষ করে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা শরিয়ার ব্যাপারে অলওয়েজ জিরো টলারেন্স, অর্থাৎ শরিয়া ভায়োলেশন হোক এটা ইসলামী ব্যাংক আপনারা কোনোভাবে টলারেট করে না। এটা বিশেষ করে আপনারা হয়তো বলতে পারবেন যে আমাদের 17-এর পর থেকে বিশেষ একটা প্রেক্ষাপটে যখন ব্যাংক ম্যানেজমেন্টে ইসলামিক লোকজন ছিল না, আমাদের শরিয়া বোর্ডও ওইভাবে ইফেক্টিভলি কাজ করতে পারে নাই, তখন কিছু ক্ষেত্রে হয়তো ব্যত্যয় ঘটতে পারে। সুতরাং এরকম যদি কোনো জায়গাতে ইন্স্যুরেন্সের কোনো জায়গাতে যদি ব্যত্যয় ঘটে থাকে, এটার ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই, কারণ আমাদের শরিয়া বোর্ড অলওয়েজ অ্যাক্টিভলি এভরি অ্যাক্টিভিটি ওয়াচিং করতেছে। যদি কোনো কারণে কোনো জায়গায় তারপরও আপনাদের দৃষ্টিতে কোনো কিছু দেখে থাকেন, তাহলে সেটা আমরা ইনশাল্লাহ আমাদের দৃষ্টিতে আসলে আমরা ইসলামী ব্যাংক পিএলসি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না আমরা।
ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মজুমদার সাহেব। আমি এরপরে সেলিম সাহেবের কাছে আসব। ইসলামী বীমা প্রচলিত বীমার মতোই আদায় এবং খরচ করে, তো প্রচলিত বীমার সাথে ইসলামী বীমার প্রিমিয়াম ব্যবস্থাপনা পার্থক্য নেই, এই বিষয়টা আমরা শুনবো একটু বিরতির পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটু বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছ থেকে শুনছিলাম। জি জনাব মোহাম্মদ সেলিম। জি, থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং, যে কনভেনশনাল এবং নন কনভেনশনাল দুইটার প্রিমিয়াম আদায় এবং খরচ বর্তমানে অলমোস্ট একই ধরনের। এর অন্যতম কারণ হলো আমাদের দেশে ইসলামী বীমা অনুমোদন পেয়েছে, বাট ইসলামী বীমা কিভাবে অপারেটিং হবে সে আইন এখনও অনুমোদন পায়নি, এটা আন্ডার প্রসেস। ইসলামী বীমা পরিচালনার জন্য যে আইনের দরকার সেটা অনুমোদন না পাওয়ার কারণে আমাদের এখনও যে ব্যবসার ধরন, প্রিমিয়াম আদায় এবং খরচ নির্বাহ, সেটা অনেকটা নন কনভেনশনাল ইন্স্যুরেন্সের মতো। তবে ইসলামী ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম ব্যবস্থাপনা সেটা কিন্তু নন কনভেনশনাল থেকে একটু আলাদা, যদিও আমরা এখনও বাস্তবায়নে যাই নাই, বাট এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো ইসলামী বীমার ক্ষেত্রে প্রিমিয়াম ব্যবস্থাপনা 3 ধরনের হয়ে থাকে। এটা একটা হাইব্রিড মডেল, যে মডেলটা এখন অর্থ মন্ত্রণালয় অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। সেটা যদি অনুমোদন পেয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের যে ইসলামী এই প্রিমিয়াম ব্যবস্থাপনা সেটা ইসলামী মডেলের আলোকে করতে পারবো। সেই মডেলগুলো হলো, যেমন একটা হলো ওয়াকালা, আরেকটা আছে তাবাররু, আরেকটা মুদারাবা। আমরা এক্ষেত্রে কি করব, সেটা হলো আমাদের যে প্রিমিয়াম, সে প্রিমিয়ামকে 20% হলো আমরা ওয়াকালা ফি হিসাবে ধার্য হবে। সেটা হলো মূলত হলো এটা এই কনসালটেন্সি ফি, ইন্স্যুরেন্স কোম্পানির কনসালটেন্সি ফি বা লিগেল ফি। এরপরে একটা খাত আছে, সেটা হলো তাবারুর। তাবারুতে হলো এই ফান্ডের টাকাটি দিয়ে ক্লেম এবং রি-ইন্স্যুরেন্স সেটেলমেন্ট হবে। এখানে আমাদের থাকবে হলো 70%, প্রিমিয়ামের 70% তাবারুর হিসাবে বরাদ্দ থাকবে, আর বাকি 10% থাকবে মুদারাবা। মুদারাবার অর্থটা হচ্ছে পলিসি হোল্ডার, যারা পলিসি হোল্ডার থাকবে তাদের ভিতরে এ টাকাটা ডিস্ট্রিবিউট হবে। ইসলামী ব্যাংক ওনাদের নিজস্ব সম্পদের বীমা করে থাকে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো তাদেরকে বা অর্থাৎ ইসলামী বীমা কোম্পানিকে পরিপূর্ণভাবে ব্যবসাগুলো না দিয়ে এফডিআর নেওয়ার মাধ্যমে বা এমটিডিআর নেওয়ার মাধ্যমে কনভেনশনাল বীমা কোম্পানিগুলোকেও এখানে শেয়ার দিচ্ছেন, অথচ তারা সম্পূর্ণভাবে সুদভিত্তিক কোম্পানি। এক্ষেত্রে কি ইসলামী ব্যাংক সুদভিত্তিক কোম্পানিকে পৃষ্ঠপোষকতা করছে না? আপনার মতামত কি? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করেছেন। আসলে এখানে আমি ডিসএগ্রি করব না আপনার সাথে। 100% বিজনেস অবশ্যই আমাদের ইসলামী ব্যাংক ইন্স্যুরেন্সগুলোকে দেওয়ার সাথে করা উচিত, কিন্তু বাস্তবতা একটু ব্যতিক্রম, তো কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে। যেহেতু ইন্স্যুরেন্সগুলো, ইসলামী ইন্স্যুরেন্সগুলো অনেক পরে তার যাত্রা শুরু করেছে, তার যে ক্যাপিটাল, তার ক্লেম ডিসপোর্ট, বিশেষ করে আপনি এখানে দেখবেন এই ধরনের ইয়েগুলো বিশেষ করে হয়ে থাকে হইলো ক্যাশ ইন ট্রানজিট, ক্যাশ ইন ভল্ট, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রে এখানে এই পলিসিটা ইমপ্লিমেন্ট করা হয়, যেহেতু এটা খুব হাই রিস্কি একটা সার্ভিস। এবং এখানে এখানে দুইটা জিনিসকে শুধু এমটিডিআরের উপর যে তাদেরকে দেখানো হয় তা না, সাথে সাথে দেখা হয়েছে যে তার একটা কোম্পানির ক্যাপিটাল কত আছে, তার ক্লেম রিপুটেশন কত আছে, তার রেটিংয়ে কোন রেটিংয়ে আছে, এই ইস্যুগুলোকে একটু
কনসিডারেশনে রেখেই ওখানে যেহেতু হাই রিস্কে আমরা চাই না যে আমাদের যেই প্রতিষ্ঠানটা এই ধরনের একটা রিস্কি ভেঞ্চারকে ডিল করা তার জন্য প্রাথমিক পর্যায়ে তার না করাই ভালো, সেটার জন্য আমরা ওই জিনিসগুলোকে ওই প্যারামিটারগুলোকে কনসিডার করে আমরা সেখানে এটা কনসিডার করেছি। এবং পরবর্তীতে আমরা যদি নেক্সট পর্যায়ে যদি দেখি যে আমাদের ইসলামী ইন্স্যুরেন্স যারা সার্ভিস দিচ্ছে তাদের যদি ওই ধরনের সক্ষমতা যোগ্যতা উঠে আসে এবং তারা যদি ওরকম ক্যাপেবল হয় রেটিং থেকে শুরু করে, ইনশাল্লাহ আগামীতে সব সার্ভিসে ইসলামী বিমাগুলা পাবে। যে আপনার কথা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ঝুঁকিটাকে একাধিক কোম্পানিকে দিয়ে এটা স্প্রেড করা হয়েছে। জি, ধন্যবাদ। ইসলামী ব্যাংক থেকে 65,000 কোটি টাকা বা কেউ কেউ বলছেন 1,00,000 কোটি টাকা পাচার হয়েছে। তো এই পাচার হওয়ার জন্য কি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করা যায় না? বিষয়টা আমরা একটা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকার বিষয়ে। জি জনাব মজুমদার সাহেব। ধন্যবাদ আজাদ ভাই, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন। এটা মনে হয় সবার মনেই এই ধরনের কৌতূহল আছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যে এটা কিভাবে ঘটলো, কারা ঘটলো, কে রেসপন্সিবল হলো, এটা সবাই জানতে চায়। তো এখানে আমি একটু বলতে চাই যে এখানে আসলে যে ফিগারটা আপনি প্রশ্নের শুরুতে বলেছেন এটা আসলে এখনও আনআইডেন্টিফাইড, কারণ এটা নিয়ে অলরেডি আমাদের নিজস্ব ইন্টারনাল অডিট টিম কাজ করতেছে। এর বাইরে আমরা আরও 4টা এক্সটার্নাল অডিটর টিম নিয়োগ করেছি। প্রায় 100 অ্যাবাভ প্রফেশনাল সার্টিফাইড অডিটর এখন অডিট করতেছে ইস্যুটা নিয়ে। সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের অন্যান্য গভর্নমেন্ট এজেন্সিগুলো সবাই এটা নিয়ে তদন্ত করতেছে। তদন্তে ডেফিনেটলি বেরিয়ে আসবে কারা এটার সাথে রেসপন্সিবল, কারা এটার সাথে রেসপন্সিবল না। জি ধন্যবাদ জনাব মজুমদার সাহেব। আমি জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আবারও জানতে চাইব যে বাংলাদেশে জাতীয় অর্থনীতিতে বিমা কোম্পানি সমূহের কন্ট্রিবিউশন 1%-এরও নিচে, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এটা 4%, শ্রীলঙ্কায় 3.5%। এর কারণ কি বলে আপনি মনে করেন? জি থ্যাংক ইউ। আপনি বলছেন যে বাংলাদেশে ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন 1%-এর নিচে। আমি বলবো এটা 1% না, এটা 0.40%, অর্থাৎ 0.5%-এর নিচে। এর অনেকগুলো কারণ আছে। এর অন্যতম কারণ আমি বলবো ল্যাক অফ অ্যাওয়ারনেস। ল্যাক অফ অ্যাওয়ারনেস হলো আমাদের দেশের মাস পিপল ইন্স্যুরেন্সের বিষয়টা আসলে ওইভাবে জানেন না। ইন্স্যুরেন্স কি, তারা ইন্স্যুরেন্স বলতে ম্যাক্সিমামে লাইফ ইন্স্যুরেন্স বুঝে, লাইফ জেনারেল, এটা যে দুইটা সেক্টর আছে এটা খুব কম সংখ্যক লোক, বিশেষ করে যারা ব্যবসায়ী তারা হয়তো জেনারেল ইন্স্যুরেন্সের কনসেপ্টটা তাদের জানা আছে, কিন্তু ম্যাক্সিমাম লোক ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স মনে করে। তাছাড়া আমাদের এখানে কিছু যে আমাদের ম্যাক্সিমাম লোক তো হলো ইসলামী আইডিওলজি ধারণ করে, তাদের ক্ষেত্রে আবার ইসলামী আমাদের যে ইন্স্যুরেন্সের ব্যাপারে তাদের আবার একটা ভুল ধারণা আছে। আমি বলবো ভুল ধারণা। তারা অনেকে মনে করে যে ইন্স্যুরেন্সটা নাজায়েজ, এটা আমাদের আইডিওলজির সাথে মিলে না। তো এই কারণেও আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা পিছিয়ে আছে। আমি মনে করি আমাদের এই উভয় শ্রেণীকে, বিশেষ করে আমাদের যে যারা ইসলামী আইডিওলজি নিয়ে মনে করেন যে ইন্স্যুরেন্সগুলি আসলে ইসলাম সম্মত না, শরিয়া এটা ইন্স্যুরেন্স অ্যালাউ করে না, তাদের স্বচ্ছ ধারণা প্রদান করা উচিত। আমরা এ পর্যায়ে মজুমদার সাহেবের কাছে কনক্লুশন বক্তব্য যাকে বলে, ইসলামী ব্যাংক এবং ইসলামী বিমার সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক পরিপূরক, এটা বাস্তবে কম আছে। আমরা কিভাবে এটাকে উন্নয়ন করতে পারি? ধন্যবাদ। আসলে এটা তো জরুরি, খুবই জরুরি। পূর্ণাঙ্গ ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে ইসলামী
ব্যাংকিং সেবা যতটুকু প্রগ্রেস হয়েছে ঠিক সিমিলার ওয়েতে ইসলামী বিমাকেও আগে আসতে হবে। তো এইখানে সবচেয়ে বড় যে দিকটা শুধু ইসলামী ব্যাংকিং না, বাংলাদেশে আমি যেটা মনে করি পাবলিক যে ট্রাস্ট, যেটা পাবলিক কনফিডেন্স, যেটা এই কনফিডেন্সটা যদি বিল্ড আপ হয়, বিশেষ করে ইসলামী বিমার প্রতি যদি বিল্ড আপটা হয়, আর বিশেষ করে ইসলামী বিমাগুলোকে, বিমা কোম্পানিগুলোকে আরও মডার্নাইজেশন করা, বিশেষ করে তাদের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, তাদের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও যেটা, সেটাকে ইমপ্রুভ করা, তাদের রেটিংগুলোকে প্রপারলি যদি আপডেট করতে পারে, তাহলে আমরা মনে করি যে আগামীতে ইসলামী বিমা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা দুইটা সিস্টেম প্যারালালি আগে গিয়ে এই দেশের ইকোনমিক্সটাকে অনেকাংশে তারা ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারবে। আর বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রগুলোতে এখনও পর্যন্ত বিমাগুলা ওইভাবে ফোকাস করে নাই, সে বাংলাদেশ একটা এগ্রিকালচার বেসড কান্ট্রি, এখানে এখনও এগ্রি বিমা যদিও কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু আসলে ওইভাবে কিন্তু এখনও পাবলিকের কাছে পৌঁছানো যায় নাই। তো আমরা যেহেতু ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি আমরা ম্যাক্রো লেভেলে, কৃষি, শ্রমিক এসব লেভেলে কাজ করি, সেখানে তাদের জন্য যদি আমরা সুইটেবল প্রোডাক্ট নিয়ে আসতে পারি বিমার, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি উইন উইন সিচুয়েশন, বোথ ব্যাংকিং তার রিস্ককে মিটিগেট করতে পারলো এবং বিমাও তার বিজনেসটাকে এক্সপ্লোর করতে পারলো। ধন্যবাদ জনাব মজুমদার সাহেব, এবং একই সাথে জনাব মোহাম্মদ সেলিমকে। আপনারা দুজনেই প্রাণবন্ত আলোচনার মাধ্যমে বিষয়টিকে উপভোগ্য করে তুলেছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মাধ্যমে ইসলামী ব্যাংক ও ইসলামী বিমার সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ইসলামী ব্যাংক ও ইসলামী বিমা কোম্পানিসমূহ পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করবে বলেই আমাদের প্রত্যাশা। আজকের আয়োজনে সহযোগিতা করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।